Yes. So thank you everyone. This is probably my second class on Pot of Gold by Plautus. I welcome you all my students of Krishna Chandra Hetampur College, those who are studying English Honours, in the Department of English. I do welcome you all. So today we will try to look into the text of Plautus's Pot of Gold. We will look how Plautus has weaved his characters, how he is trying to send a social message through this text. I have already talked about the genre of this particular text, that this particular text is of course a comedy, a social comedy whose original Latin name was Aulularia, Aulularia. It's a Latin play written by the Roman playwright Titus Maccius Plautus. Originally, this title Aulularia means the little pot, ekta chotto patro, etar mane. But some translations, especially the Penguin translation, which has generally been considered as an authentic translation, has translated it as the pot of gold. The pot of gold, golder toiri patro. যে গোল্ডকে কেন্দ্র করে এই গল্পের একটা মেইন থিম, দ্য থিম অফ দ্য গ্রিড, লোভ এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যে প্রতিহিংসা, সেই বিষয়টা এই পট অফ গোল্ডকে কেন্দ্র করে ঘুরছে। অ্যান্ড দ্যাট লিটারাল পট অফ গোল্ড অ্যালিউডস টু ইটস মাইজারলি প্রোটাগনিস্ট, যে অত্যন্ত কিপটে এক ভদ্রলোক, তার নাম হচ্ছে ইউক্লিও। ইউক্লিও ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দিস প্লে। আমি আগের দিন এই গল্পের যে একটা ছোট্ট মতো সামারি এবং এই গল্পের যে কি থিম, এই বিষয়টাকে তোমাদের কাছে ইন্ট্রোডিউস করেছি, গল্পটাও তোমাদেরকে ছোট করে মোটামুটি বলে দিয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই গল্পের যারা মূল ক্যারেক্টার, যারা এই গল্পের যে যারা চরিত্র, সেই চরিত্রগুলো সম্পর্কে একটু বলে দিয়ে আবার আমরা চলে আসবো গল্পের টেক্সটের মধ্যে। Let us look into the dramatis personae of this particular text. আচ্ছা, যে কোনো নাটকের শুরুতেই তোমরা দেখবে কোন একটা টেক্সটে এই কথাটা লেখা থাকে, dramatis personae. It's a Latin word basically. এটার এক্সাক্ট ইংলিশ ট্রান্সলেশন খুবই সহজ, ড্রামাটিক পার্সোনালিটি। এই পার্টিকুলার ড্রামাতে কোন কোন ব্যক্তিত্ব বা কোন কোন চরিত্র আসে সেইটার একটা লিস্ট এখানে করে দেওয়া থাকে। যে কোনো ড্রামাতে তোমরা পরবর্তীকালে ম্যাকবেথ পড়বে, 12th নাইট পড়বে, যে কোনো ড্রামাটিক টেক্সটের মধ্যে এই ড্রামাটিস পার্সোনে কথাটা থাকে। কারা কারা এই গল্পের মেইন চরিত্র আমরা একবার দেখে নিই। ফার্স্ট ইজ দ্য হাউসহোল্ড গড অফ দ্য ইউক্লিও। যে প্রোলগটাকে ডেলিভার করছে তার নাম হচ্ছে লার ফ্যামিলিয়ারিস। দ্য হাউসহোল্ড গড অফ দ্য ইউক্লিও, লার ফ্যামিলিয়ারিস, হু ইজ ডেলিভারিং দ্য প্রোলগ, হি ইজ আ ড্রামাটিস পার্সোনে। ইউক্লিও, দ্য ওল্ড জেন্টলম্যান অফ দ্য অ্যাথেন্স। এই গল্পের সেটিং যদিও অ্যাথেন্স বা গ্রিক দেশ, কারণ অনেক সময় রোমানরা নিজেদের নিয়ে মজা করতে চাইতো না, তাই সেটিংটাকে গ্রিস রাখতো, কিন্তু ক্যারেক্টারের ফ্লেভারে সবাই কিন্তু রোমান। সো ইউক্লিও, দ্য ওল্ড জেন্টলম্যান অফ অ্যাথেন্স। স্ট্যাফাইলার, হিজ ওল্ড স্লেভ, তার যে ওল্ড স্লেভ স্ট্যাফাইলার। Eunomia is a lady of the Athens, আমরা দেখব। এবং এই who is actually আমরা দেখব যে যারা যে আমাদের মেগাডোরাসের সিস্টার, এবং আছে মেগাডোরাস, the old gentleman of the Athens, ইউনোমিয়ার ব্রাদার হচ্ছে মেগাডোরাস, যে অ্যাকচুয়ালি বিয়ে করতে চাইবে ইউক্লিওর ডটারকে। মেগাডোরাস, the old gentleman of the Athens, Eunomia's brother. আমরা পাবো পাইথোডিকাস হচ্ছে মেগাডোরাসের স্লেভ। আমি আগের দিনই তোমাদেরকে স্টক ক্যারেক্টার এবং মানে স্টক ক্যারেক্টার বা ফ্ল্যাট ক্যারেক্টার এবং ডাইনামিক ক্যারেক্টার নিয়ে বলেছি। এই যে স্লেভেদের ক্যারেক্টারগুলো, এই প্লেতে প্রচুর পরিমাণে স্লেভ থাকতো এই ধরনের রোমান প্লেতে, এবং কানিং স্লেভ, দ্য স্লেভ হু আর নট ইন্টেলিজেন্ট, ইডিয়েট স্লেভ, এগুলো প্রত্যেকটাই বিভিন্ন স্টক ক্যারেক্টারের এক্সাম্পল। বিভিন্ন ধরনের ক্যারেক্টার যাদের কোনো ডেভেলপমেন্ট নেই, যারা স্ট্যাটিক হয়ে রয়েছে, স্ট্যাটিক ক্যারেক্টার। আর ডাইনামিক মানে এটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে।
ফলে এই গল্পের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্যাটিক ক্যারেক্টার। দ্য ফুলিশ লাভার, এমন একটা লাভার যার মাথায় কোনো বুদ্ধি নেই, একটা স্ট্যাটিক ক্যারেক্টার, টিপিক্যাল স্টিরিওটিপিক্যাল ক্যারেক্টার। দ্য গ্রিডি ড্যাডি, মানে যে বাবা অত্যন্ত টাকা পয়সার ব্যাপারে লোভী। তোমরা বাংলা সিনেমা এই ধরনের স্টিরিওটিপিক্যাল চরিত্র প্রচুর দেখেছো, যে যে ভিলেন সে চিরকাল ভিলেনের চরিত্রেই অভিনয় করে যাচ্ছে, টিপিক্যাল ভিলেন। হিরো তো টিপিক্যাল হিরো। এই যে ক্যারেক্টারগুলো এরা প্রত্যেকে হচ্ছে স্টক ক্যারেক্টার্স বা স্ট্যাটিক ক্যারেক্টার্স বা ফ্ল্যাট ক্যারেক্টার। একই নাম, একই নামের বিভিন্ন ধরনের প্রয়োগ। ডাইনামিক ক্যারেক্টার ট্র্যাজেডিতে থাকে, একটু অন্যরকমের কমেডিতে থাকে, কিন্তু তখনকার দিনে রোমান কমেডিতে থাকতো না। আচ্ছা, পাইথোনিকাস ইজ স্লেভ, কংগ্রিও হচ্ছে কুক, আর অ্যানথ্রাক্স হচ্ছে কুক, অতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়। লাইকোনাইডস, যে গল্পের যে মূল হিরো, দ্য ইয়াং জেন্টলম্যান অফ অ্যাথেন্স হু ইজ ইউমনিয়াস সান, এবং তার আঙ্কেল হচ্ছে মেগাডোরাস, যে অ্যাকচুয়ালি প্রেমে পড়বে ইউক্লিওর ডটার ফিদ্রা, ইউক্লিওস ডটারের যে প্রেমে পড়বে লাইকোনাইডস, সেই গল্পের একটা অন্যতম মূল চরিত্র। LYCONIDS, লাইকোনাইডস। তাহলে রয়েছে লাইকোনাইডস এবং অবশ্যই ফিদ্রা। ফিদ্রা ইজ ইউক্লিওস ডটার, and Lyconides' slave is Strobilus, the slave of Lyconides, যে আমরা দেখব এই যে ইউক্লিও দ্য জেন্টলম্যান অফ অ্যাথেন্স, তার যে পট অফ গোল্ড সেটা চুরি করে নিয়ে চলে গেল। এবং এছাড়া রয়েছে মিউজিক গার্লস, মিউজিকের সঙ্গে সঙ্গে যারা গল্পতে পার্টিসিপেট করছে তারা। সো দেখতে পাচ্ছ কারা কারা ক্যারেক্টার। তোমরা যদি এই ক্যারেক্টার সম্পর্কে আরো বড় করে অ্যানালিসিস চাও, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি দেখবে একটা বই দিচ্ছি তোমাদের, টেক্সট অ্যান্ড ইন্ট্রোডাকশন বলে, সেখানে তার ইন্ট্রোডাকশনে অনেক কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে। এই যে এই টেক্সটটা, এর একটা অংশ রয়েছে যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে তার অ্যানালিসিস করে দেওয়া আছে। এই যে এই অংশটা, এটা আমি পরে তোমাদের সঙ্গে পড়বো। এই প্লের পুরো গল্পটা এবং থিমটা পড়িয়ে দেওয়ার পরে এই ক্যারেক্টার নিয়ে আমি পড়বো। এই যে ক্যারেক্টার্স, ইউক্লিও ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার and one unlike any other in Plautus, একটু অন্যরকমের ক্যারেক্টার প্লটাসের অন্যান্য ক্যারেক্টারের থেকে। এবং ইউমনিয়ার ক্যারেক্টার, মেগাডোরাসের ক্যারেক্টার, অন্যান্য সমস্ত ক্যারেক্টার সম্পর্কে ইউমনিয়ান মেগাডোরাস মানে ব্রাদার অ্যান্ড দ্য সিস্টার। ইউমনিয়ার ছেলে হচ্ছে লাইকোনাইডস, আর মেগাডোরাস বিয়ে করতে চাইবে আমাদের ফিদ্রাকে, এই গল্পের যে মেন নায়িকা, যদিও নায়িকা খুব কম সময় জুড়ে রয়েছে এখানে। ফলে স্ট্রোবিলাস, লাইকোনাইডস এর স্লেভ, এই সব সম্পর্কেই তুমি মোটামুটি মানে তোমরা একটা বেসিক নলেজ পেয়ে যাবে যদি এই টেক্সটার এই 20-21 পাতা, এখান থেকে 18 পাতা, তার আগে থেকে 18 পাতা, 16 পাতা, হ্যাঁ 15 পাতা থেকে মোটামুটি দেখো, তাহলে এই চরিত্রগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সটটা একটু করে পড়তে শুরু করব। যদিও খুবই সিম্পল টেক্সট, যে কোনো লোক তোমরা পড়েই এটা বুঝতে পারবে, কিন্তু টেক্সট আমি পড়ছি বিকজ তোমাদেরকে এই পুরো যে গল্পটা কিভাবে পরপর যাচ্ছে তার সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। কারণ গল্পতে অ্যাজ সাচ কিছু এটাতে নেই, মানে যেরকম আমি ফর এক্সাম্পল আমাদের কাদম্বরী ইজ আ ভেরি কমপ্লিকেটেড টেক্সট, বারবার জিনিসগুলোকে ভালো করে তোমাদেরকে বোঝাতে হচ্ছে, দেখাতে হচ্ছে, কিন্তু দিস ইজ নট আ কমপ্লিকেটেড টেক্সট, বাট রাদার এই গল্পের যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গল্পে একটা সোশ্যাল মেসেজ রয়েছে। এই সোশ্যাল মেসেজের জায়গাটাই তোমাদেরকে একটু হাইলাইট করতে করতে টেক্সটটা পড়ে পড়ে যেতে হবে। স্যার, হ্যালো স্যার, কেউ হয়তো স্যার গ্রুপে মেসেজ করেছে, জয়েন হতে পারছে না। জয়েন হতে পারছে না, তাকে আরেকবার প্লিজ জয়েন হতে বলো। আমি দেখছি, আমি হয়তো স্ক্রিনে ছিলাম না, তাই হয়তো জয়েন হতে পারিনি। তাদেরকে জয়েন হতে বলো গ্রুপে, ঠিক আছে? আমি দেখছি, দাঁড়াও। সোশ্যাল জয়েন হচ্ছে? জয়েন তো হবে, কোনো অসুবিধা নেই। আমি তো এখনো তাকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি পড়ছি, ও জয়েন হলে আমি দেখে নেব।
So let us continue and get into the text. যাই হোক, শুরু হচ্ছে প্রথম পট অফ গোল্ড দিয়ে, যেখানে আমি আগেই বলেছি তোমরা এই ইগনুর মেটেরিয়ালটাও সঙ্গে একটু রাখবে, যেখানে তোমরা মানে বেসিক জিনিসগুলো খুব ভালো করে ক্রিটিক্যালি এখানে সুন্দর করে দেওয়া আছে, যে এই টেক্সটটা পড়তে গেলে তোমাদেরকে বেসিক কোন কোন জায়গা দিয়ে একটু যেতে হবে। তো যাই হোক, এই টেক্সট শুরু হচ্ছে আমি আগেই বলেছি with the dialogue of Lar familiaris, who is the household god. Familiarity কথা থেকে মানে একে অপরকে চেনা বা জানা, গৃহস্থ, এই কথা থেকেই হাউসহোল্ড গডের কনসেপ্টটা ইভলভ করেছে গ্রিক কমেডিতে। এবং যেরকম গ্রিক ট্র্যাজেডিতে আমরা দেখেছি যে ইন্টারভেনশন অফ দ্য গডস হয়, ঈশ্বর আসছে এসে ইন্টারভিন করছে, কমেডির মধ্যেও এই ইন্টারভেনশন অফ দ্য গড হচ্ছে। ঈশ্বর আসছে, ইন্টারভিন করার চেষ্টা করছে টেক্সটের মধ্যে, যদিও একটা কমিক্যাল পারপাসের মধ্যে দিয়ে হওয়ার চেষ্টা করছে। এটাই হচ্ছে ট্র্যাজেডির সঙ্গে কমেডির একটা বেসিক ডিফারেন্স। স্যার প্লিজ আরেকবার রিপিট করবেন। হ্যাঁ, ট্র্যাজেডির সঙ্গে কমেডির একটা বেসিক ডিফারেন্স মানে যে জায়গাটাতে হচ্ছে সেটা হচ্ছে যে গ্রিক ট্র্যাজেডি বা গ্রিক কমেডি দুটো জায়গাতেই একটা কমন ফিচার থাকছে, সেটা হচ্ছে ইন্টারভেনশন অফ দ্য গডস। ইন্টারভেনশন অফ দ্য গডস যাকে বলা হয় ডিউস এক মাকিনা, DEUSEXMACHINA, it's a Latin word, deus ex machina। হ্যাঁ, গ্রিক ট্র্যাজেডি বা গ্রিক কমেডির মধ্যেই একটাই কমন ফিচার, ডিউস এক্স মাকিনা বা মেশিনা বলা হয়, গড উইথ দ্য মেশিন, যেটা আমরা বেসিক্যালি বলি ইন্টারভেনশন অফ দ্য গডস, GODS। এবার এইটা ট্র্যাজেডির ক্ষেত্রে একটা সিরিয়াস অ্যাফেয়ারে পরিণত হচ্ছে। ফর এক্সাম্পল, ইন কেস অফ দ্য ইডিপাস, ইট এন্ডস উইথ দ্য ডেথ অ্যান্ড দ্য ডিস্ট্রাকশন, অর রাদার দ্য ব্লাইন্ডিং অফ দ্য ইডিপাস, যেখানে ইডিপাস নিজের একটা পাস্টের একটা খারাপ দিক জানতে পারছে। সো ইট এন্ডস উইথ আ গ্রেট ট্র্যাজিক ইভেন্ট, বাট ইন কেস অফ দ্য কমেডি ইট অ্যাকচুয়ালি এন্ডস উইথ রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে কি? মিলন, রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে দুজনের প্রতিবাদী পক্ষের মধ্যে একটা ঝগড়া হয়েছে, সেটা আলটিমেটলি এন্ড হচ্ছে রিকনসাইল করে, একে অপরে পুনর্মিলন শব্দটা কি? পুনর্মিলন শব্দটা তোমরা রিকনসিলিয়েশন ইউজ করতে পারো। ফলে রিকনসিলিয়েশন দিয়ে কমেডি সবসময় শেষ হয়, কমেডির মধ্যে হিউমার থাকে, কমেডি অলওয়েজ এক্সপোজেস দ্য সোশ্যাল ফ্লজ, সোশ্যাল ফ্ল, দোষের জায়গাটাকে বার করে, সামাজিক যে দোষের জায়গাটা, FLAW। কিন্তু ট্র্যাজেডি শাস্তি হচ্ছে মৃত্যু, ডেথ, আর কিছুই নয়। এর ফলে ট্র্যাজেডি ডেথ এবং ডিস্ট্রাকশন দিয়ে হয়, কমেডি হয় না, যদিও ইন্টারভেনশন অফ দ্য গডস দুটো জায়গাতেই আমরা খুব ভীষণভাবেই পাচ্ছি। সো এইভাবেই আমাদের পট অফ গোল্ডের সূচনা হচ্ছে। আমরা একবার টেক্সটের মধ্যে দেখি কি বলছে। That no one may wonder who I am, I shall inform you briefly. No one knows who am I, but I will inform you briefly. I am the household god of that family from whose house you just saw me come. The Eucleos house, যার বাড়ি থেকে আমাকে বেরোতে দেখলে, সেই বাড়িরই household god আমি। And for many years now I have possessed this dwelling and preserved it for the sire and grandsire of this present occupant. এখন যার যেই বাড়ির মালিক, the present occupant, তার সায়ার মানে তার বাবা অ্যান্ড গ্র্যান্ডসায়ার, তার গ্র্যান্ডফাদার, এদের সময় থেকে আমি এখানে রয়েছি। নাও দিস ম্যানস গ্র্যান্ডসায়ার অ্যাজ আ সাপ্লায়ান্ট entrusted to me in utter secrecy a hoard of gold. এর দাদু মানে ইউক্লিওর দাদু আমাকে একদম গল্পের শুরুতেই বলে দিচ্ছে গল্পের যে মেন মোটিভ সেটা কি, সেটা হচ্ছে পট অফ গোল্ড, একটা হোর্ড অফ গোল্ড। হোর্ড মানে একটা জায়গা জুড়ে ট্রেজার বা গুপ্তধন আমাকে রাখার জন্য বলেছিল। হি বেরিড ইট ইন দ্য সেন্টার অফ দ্য হার্থ, হাউসের একদম মাঝখানে এটাকে বেরি করে মাটির মধ্যে সে ঢুকিয়ে রেখেছিল। এন্ট্রিটিং মি টু গার্ড ইট ফর হিম, বলেছিল তুমি এটাকে গার্ড করো অ্যাজ দ্য হাউসহোল্ড গড। When he died, he could not bear
So covetous was he to reveal its existence to his own son. যখন সে মারা গেছিল এতটাই সে সিক্রেসি মেইনটেইন করেছিল about the wealth that he doesn't reveal it to his own son, and he chose to leave him penniless rather than apprise him of his treasure. ভেবেছিল যে সে তার যা খুশি হোক, টাকা পয়সা থাক বা না থাক, সেই ট্রেজারটা কেন সে না পায়. Some land a little only he did leave him, কিছুটা জমি দিয়েছিল, whereon to toil and moil for a miserable livelihood, অল্প কিছু টাকার জন্য সারা দিন সেখানে কাজ করার জন্য মানে তাকে ছেড়ে দিয়েছিল, তাকে দেয়নি. After the death of him who had committed the gold to my keeping, I began to observe whether the son would hold me in greater honor than his father did. আমি কেন অপেক্ষা করেছিলাম? কারণ দেখো, অন্যান্য ভারতীয় ঈশ্বর বা অন্যান্য খ্রিস্টান কনসেপশন অফ গডের থেকে গ্রিক গড কতটা আলাদা. এই ভগবান তখনই তোমাকে কিছু দেবে যদি তুমি সেই ভগবানকে কিছু দাও. অর্থাৎ তার বাবা তাকে যতটা সম্মান দিয়েছিল, গ্রেটার অনার দিয়েছিল, সেটা দিচ্ছে কিনা সেটা দেখার জন্য সে অপেক্ষা করেছিল. যখন দেখলো দিচ্ছে না, as a matter of fact his neglect grew apace, খুব তাড়াতাড়ি বাড়তে আরম্ভ করলো তার neglect towards me, and he showed me less honor. He doesn't bestow me with a great honor, and I did the same by him. So tit for tat, I just re-answered with his own coins. So I did the same to him, so he also died. সেও আস্তে আস্তে মারা গেল. এরপরে যে পরবর্তীকালে নেক্সট জেনারেশন এলো, he left a son who occupies this house at present, who is Euclio. এখন যে গল্পের আমাদের মেইন প্রোটাগনিস্ট ইউক্লিও, who is the grandson of the person who created this house, a man of the same mold as his sire and grandsire. তার একটা ডটার রয়েছে, he has one daughter, and she prays to me constantly with the daily gifts of incense or wine or something. প্রত্যেক দিন হয় ধূপকাঠি দেয়, তাহলে ওয়াইন অফার করে, কিছু না কিছু দেয়, and she gives me garlands. and কারোর একটা মাইকটা ওপেন আছে, সে একটু মাইকটাকে একটু অফ করে দাও, তাহলে আমার একটু সুবিধা হবে, মানে সাউন্ডটা আসবে না আর কি. প্রিয়াঙ্কা, তোমার মনে হচ্ছে? হ্যাঁ, মাইকটা, রাইট. So he left a son who occupies this house at present. তার ডটার রয়েছে যে আমাকে অফারিং করে গার্ল্যান্ড, ওয়াইন and other things. And out of the regard for her, I caused Euclio to discover the treasure here in order that he might the more easily find her a husband if he wished. যাতে সেই টাকাটা দিয়ে যেটা পাওয়া যাবে সেটা দিয়ে তার বিয়েটা ঠিক মতো সম্পন্ন হয় সেই মেয়েটা. So for she has been ravished by a young gentleman of the very high rank. She is being ravished মানে molested or taking the honor. কোন একজন নারী যদি অনার নিয়ে নেওয়া হয় তাকে ravish কথাটাকে ইউজ করা হয়. So household god naturally omniscient, সে সবকিছু জানে. তো he is of course referring to Lyconides, সেই ক্যারেক্টার, the young gentleman of the very high rank, যে কিন্তু তাকে ravish করছে এবং তার হয়তো তার সঙ্গে বিয়ে হবে এটা প্রেডিক্ট করছে. He knows who it is that he has wronged. সে জানে যে সে খারাপ কাজ করেছে. Who he is she does not know, and as for her father he is ignorant of the whole affair. এই লাইকোনাইডস কোন ফ্যামিলিতে বিলং করে সেটা সে জানে না, মানে যে মেয়ে এই গল্পের যে ফিদরা, সে জানে না যে কোন ফ্যামিলিতে বিলং করে. and as for her father he is ignorant of the whole affair. সে পুরো সম্পর্কের ব্যাপারই জানে না. I shall make the gentleman who lives next door here ask for her hand today. Lar familiaris, ভগবান তিনি বলছেন যে এই বাড়ির যে পাশের বাড়ি, যে প্রতিবেশী বাড়ি, the old gentleman who lives next door here, কে? Megadorus, যে হচ্ছে এই লাইকোনাইডস এর কাকা, তাকে আমি আজকে এই যে ফিদ্রাসের তার হাত নেওয়ার জন্য, মানে তাকে অ্যাজ আ ওয়াইফ প্রপোজ করার জন্য এই বাড়ি থেকে এসে ইউক্লিওকে বলে, কারণ ন্যাচারালি তখনকার দিনের যে সোশ্যাল স্ট্রাকচার তাতে। হ্যাঁ বলো। বলছি স্যার লিউকোনাইডস এর মামা ছিল তো মেগাডোরাস, কাকা নয় তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আঙ্কেল কথাটা তো অনেক ভাবে ইউজ করা হয়, এখানে এক্স্যাক্টলি মামা হবে। হ্যাঁ ঠিকই, এটা গুলিয়ে ফেলেছিলাম, এখানে মামা হবে এক্স্যাক্টলি, কারণ মেগাডোরাস আমাদের ইউমোনাইডস এর ব্রাদার আর কি,
ফলে ন্যাচারালি এটা মামাই হবে। ঠিকই বলেছো, exactly, maternal uncle. So I shall make the old gentleman who lives next door here ask for her hand today. My reason for doing so is that the man who wronged her may marry her the more easily. এর ফলে যেটা ঘটবে, যে লাইকোনাইটস যে বিয়ে করতে র্যাভিশিং এর পরে অতটা চাইনি, মানে চেয়েছে কি চাইনি সেটা এখানে পরিষ্কারভাবে বলা নেই। দ্য ম্যান হু রংড হার বলা আছে, মানে সে মলেস্টেশন, মানে তার সঙ্গে তার সম্পর্ক হয়েছে কিন্তু এখন সে আলাদা করে কমিটমেন্টে যেতে চাইছে না হয়তো, কিন্তু তার নিজের মামা যদি প্রপোজ করে তাহলে ন্যাচারালি তার মধ্যে এই জেলাসির পরিমাণটা বাড়বে এবং সে এসে প্রপোজ করবে। And the old gentleman who is to ask for her hand is the uncle of the young gentleman who violated her by night at the festival of the Ceres. Ceres এর ফেস্টিভ্যালে, Ceres একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, সেখানে তার ভার্জিনিটিকে ভায়োলেট করেছিল এই জেন্টলম্যান লাইকোনাইটস। But there is old Euclio clamoring within as usual, turning his ancient servant out of the doors lest she learn his secret. কিন্তু ওল্ড ইউক্লিও যেটা করছে সেটা হচ্ছে ক্ল্যামারিং উইদিন অ্যাজ ইউজুয়াল, ভেতরে ভেতরে ফুটছে, চেঁচামেচি করছে, তার টার্নিং হিজ এনশিয়েন্ট সার্ভেন্ট আউট অফ দ্য ডোরস লেস্ট সি লার্ন হিজ সিক্রেট, মানে সে তার সার্ভেন্টকে বাইরে বের করে দিচ্ছে, কারণ তার যে সিক্রেট, তার সিক্রেট কোনটা? তার সিক্রেট হচ্ছে ওই যে পট অফ গোল্ড, যাতে জানতে না পেরে যায়। I suppose he wishes to look at his gold and see that it is not stolen. সে তার নিজের গোল্ডটাকে দেখতে চায়, যেটা সে জানতে পেরেছে কার কাছ থেকে? লার ফ্যামিলির কোন একটা দৈববাণী বা স্বপ্নের মধ্যে এসে তাকে এই কথাটা বলেছে যে একটা গোল্ড রয়েছে তোমার বাড়ির সেন্টারে। ফলে ওল্ড ইউক্লিও এখন সেই তার যে পুরনো ধন সম্পত্তি সেটা দেখার জন্য হি ইজ ভেরি মাচ ইগার। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রোলগ দিয়ে we are beginning the টেক্সটের সূচনা হচ্ছে। অ্যাক্ট 1 যেখানে আমরা ইউক্লিওকে দেখতে পাচ্ছি, আউট উইথ ইউ আই সে, কাম নাও, আউট উইথ ইউ, by the Lord you have got to get out of here, you snook around you with your prying and spying. It actually Stephaila কে বলছে, who is the slave of Euclio. So enter Stephaila from Euclio's house, followed by Euclio who is pushing her and beating her, like এখন বেরো কাজ আছে। Stephaila বলছে groaning, oh what makes you go a hitting poor wretch like me, sir? আমাকে তুমি কেন মারছো? Euclio savagely, to make sure you are a poor wretch, so as to give a bad lot the bad time she deserves. এটাকে এনশিওর করার জন্য যে তুমি সত্যি একটা পুয়ার রেচ, তুমি সারা জীবনই গরিব থাকবে, তুমি একজন খারাপ মানুষ এবং সারা জীবনই তোমার ব্যাড টাইম তুমি ডিজার্ভ করো, তার জন্য যাও এখন এখান থেকে পালাও। স্যাভেজ মানে এনিওয়ান? স্যাভেজ মানে স্যার, হ্যাঁ বলো স্যার বন্য হবে কি? বন্য, এখানে স্যাভেজ মানে অ্যাকচুয়ালি ওয়াইল্ডলি, এক্স্যাক্টলি স্যাভেজের এক্স্যাক্ট মানে হচ্ছে বন্য। এখানে স্যাভেজ মানে প্রায় ফোর্সফুলি, ব্রুটফুলি। স্টেফাইলা বলছে, why did you push me out of the house for now? স্টেফাইলা তো আবার আসলে স্যার এখন হ্যাঁ স্যার স্যাভেজ শব্দটাই বেশি ইউজ হয় স্যার, স্যাভেজের বাংলাটাই আমরা জানি না, কিন্তু স্যাভেজ শব্দটা খুব বেশি ইউজ। হ্যাঁ স্যাভেজ মানে এমনি তুমি যেটা বলছো আমাদের স্বাগত, স্যাভেজ শব্দটা এখন একটা আমেরিকান স্ল্যাং এ পরিণত হয়েছে। শুনি করায়, হ্যাঁ স্যাভেজ শব্দটা আমেরিকান স্ল্যাং এ পরিণত হয়েছে। স্যাভেজ কথাটা মানে হচ্ছে ডু ইট স্যাভেজলি, মানে স্যাভেজ কথাটা এখন গ্রেট ওয়েতে ব্যবহার করা হয়, দারুণ, ঠিক আছে। স্যাভেজ স্যাভেজ কথাটা এইভাবে ইউজ করা হয়, একটা পজিটিভ অর্থে ইউজ করা হয়। সো ইটস মানে ইটস দ্য ক্রিয়েটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অন দ্য পার্ট অফ দ্য স্ল্যাং। স্ল্যাং এই শব্দটার মানেকে পরিবর্তন করে দিয়েছে। আমরা অনেক শব্দেরই দেখেছি মানে এভলিউশনাইজড হতে, তো সেটা যখন আমরা হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়বো সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু স্যাভেজ শব্দটার মানেটা আসলে কিন্তু মানে বন্য বা ব্রুট ফোর্স ইত্যাদি অর্থে ব্যবহৃত হতো আর কি। বেশ, আমরা টেক্সটে ফিরছি। তোমরা যেটা খেয়াল করবে সেটা হচ্ছে যে কোনো কমেডির ল্যাঙ্গুয়েজের মধ্যে এক ধরনের একটা র এলিমেন্ট থাকে অনেক ক্ষেত্রেই। হ্যাঁ বলো স্যার, তাহলে স্যাভেজ ওয়ার্ডটার মিনিং যদি আমরা এখন বন লিখে এই মুহূর্তে দেখি কোথাও কি স্যার ভুল হবে? না ভুল হবে না, না না ভুল কখনোই হবে না, কারণ সেটা তো একটা মানে একটা স্পেসিফিক ওয়েতে একটা স্ল্যাং একটা বিশেষ কনটেক্সটে সে কথাটা ইউজ করা হচ্ছে,
কিন্তু এমনি তুমি যদি অফিসিয়ালি লেখো সেটাতে কোনো অসুবিধা হবে না, কোনো ভুল হবে না। থ্যাংক ইউ। হ্যাঁ যেমন যেমন স্যার আগে স্যার ইউ এর জায়গায় ডি ব্যবহার হতো, টিএইচ বলি। একদমই তাই, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। তো এই ল্যাঙ্গুয়েজের মধ্যে এভলিউশন বা বিবর্তন সবসময় লেগেই থাকে। তো আমি এই যাচ্ছি, স্টিফেনলি জিজ্ঞেস করছে হোয়াই হোয়াট ডিড ইউ পুশ মি আউট অফ দ্য হাউস ফর নাও, তুমি কেন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? ইউক্লিও বলছে আই গিভ মাই রিজনস টু ইউ, ইউ প্যাচ অফ বিটস ওভার দেয়ার উইথ ইউ, অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, যাও বেরিয়ে যাও। জাস্ট লুক অ্যাট হার, উইল ইউ, হাউ শি ক্রিপস অ্যালং। ক্রিপ কথাটাকে ইউজ করা হয়, ক্রিপ মানে যে কারোর উপরে নির্ভর করে প্যারাসাইটের মতো, পরজীবীর মতো বেঁচে থাকে। See here, do you know what will happen to you? Now by heaven, only let me lay my hand on a club. Club মানে গদা, মানে এক্ষেত্রে ক্লাব মানে এক ধরনের মানে ছড়ি বা যন্ত্র বিশেষ যা দিয়ে কাউকে পানিশ করা যায়, or stick, and I will accelerate that tortoise crawl for you. এবং আমি accelerate মানে কোনো জায়গা দিয়ে স্পিডে বেরিয়ে, তুমি টর্টয়েজের মতো আস্তে আস্তে না গিয়ে যাতে স্পিডে এখান দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও, তার সেটা আমি এনশিওর করবো। অ্যাসাইড, স্টেফেলিয়া অ্যাসাইডে বলছে, অ্যাসাইড মানে কি? ASID, কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাসাইড? মনে মনে বলা। রাইট, অ্যাসাইড হচ্ছে সলিলকির মতোই একটা জিনিস। সলিলকি জেনারেলি ইউজ করা হয় যখন কোনো ধরনের ক্যারেক্টার স্টেজের মধ্যে না থাকে। এগুলো প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন স্টেজ ডিভাইস। ড্রামা পড়তে গেলে এই শব্দগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। What is soliloquy? Soliloquy is the act of talking to oneself, নিজের সঙ্গে কথা বলে। Soliloquy ইউজ করা হয় ড্রামাতে কখন? It's a monologue addressed to himself. কখন করা হয়, ইউজ করা হয় soliloquy? তাহলে যখন ম্যাকবেথ নিজের মনের কথা বলবে একটা ড্রামার মধ্যে, মানে সেই ধরে যাক ফর এক্সাম্পল ড্যাগার সিনে soliloquy ম্যাকবেথ বলবে, এবং বিখ্যাত soliloquy the slings and arrows of outrageous fortune, হ্যামলেটের বিখ্যাত soliloquy। এবার এই হাতে একটা কঙ্কাল নিয়ে যখন বলছে, তখন যারা অডিয়েন্স তারা হ্যামলেটকে শুনতে পাচ্ছে, আর স্টেজে কেউ নেই। কিন্তু অ্যাসাইডও এক ধরনের মনোলগ, নিজেকেই মনে মনে বলছে, কিন্তু যারা অডিয়েন্স তারা শুনতে পাচ্ছে, এবং ক্যারেক্টারটাও প্রেজেন্ট, যারা আছে স্টেজে তারা প্রেজেন্ট আছে কিন্তু তারা শুনতে পাচ্ছে না। সলিলকিতে স্টেজে কেউ প্রেজেন্ট থাকে না, অ্যাসাইডে স্টেজে প্রেজেন্ট থাকে, কিন্তু যে বলে সে জোরেই বলে, কিন্তু শুধুমাত্র অডিয়েন্স শুনতে পায় আর নিজে শুনতে পায়, আর অন্য কেউ শুনতে পায় না। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সলিলকি অ্যান্ড অ্যাসাইড। মনে থাকবে, অ্যাসাইড অ্যান্ড সলিলকি বোথ আর স্টেজ ডিভাইসেস, বোথ আর ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ড্রামা। ড্রামাতে ব্যবহার করা বা নাটকে ইউজ করা এক ধরনের স্টেজ ডিভাইস যেটা ড্রামাটিস্ট ইউজ করে। মনে থাকবে সলিলকি এবং অ্যাসাইডের মধ্যে পার্থক্য বেশ। হ্যাঁ, অ্যাসাইডের অপোজিটটা স্যার অ্যালাউড। অ্যাসাইডের অপোজিট হচ্ছে অ্যালাউড। অ্যাবসলিউটলি রাইট ইউ আর। কোথায় গেল? হ্যাঁ, সো অ্যাসাইড স্টেফেলিয়া বলছো, ও আই উইশ হেভেন উড মেক মি হ্যাং মাই সেলফ, আই ডু বেটার দ্যান স্লেভিং ইট ফর ইউ অ্যাট দিস রেট, আই এম শিওর। বলে এই দামে তোমাকে আমি যে আমার শ্রমের মূল্য দিচ্ছি, ফর স্লেভিং ইউ, স্লেভটাকে এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, আমি তোমাকে এই স্লেভিং করার থেকে, তার থেকে বরঞ্চ আমি নিজেকে ঝুলিয়ে ফেলবো, হ্যাং মাই সেলফ। ইউক্লিও অ্যাসাইডে বলছি, ইউক্লিও এখানে ইউক্লিওর অ্যাসাইডের মাধ্যমে আমরা কিন্তু একটা তার চরিত্রের একটা দিক বুঝতে পারছি। হিয়ার দ্য ওল্ড ক্রিমিনাল মামলিং অ্যাওয়ে টু হারসেলফ, দেখো এই ওল্ড ক্রিমিনালটা নিজের মনে মনে কথা বলছে। দোজ আইজ অফ ইয়োর্স ইউ ওল্ড সিনার, আমি তোমায় জানি না, তোমার ওই চোখ, তোমার সেই পুরনো পাপির মতো চোখ, বাই হেভেন আই উইল ডিগ দেম আউট ফর ইউ, আই উইল, সো দ্যাট ইউ কান্ট কিপ ওয়াচিং মি হোয়াট এভার আই ডু, আই উইল ডিগ দ্যাট দেম আউট ফর ইউ। আমি ওই যে বাড়ির মধ্যে যেটা রয়েছে আর কি, যে সম্পত্তি, ধন সম্পদ, আমি ওটা বের করবো, তুমি ওটা দেখতে না পাও। গেট ফার্দার অফ স্টিল ফার্দার, স্টিল হোয়া, স্ট্যান্ড দেয়ার, যাও যাও পেছন দিকে যাও, আরো পেছন দিকে যাও। হ্যাঁ, ইউ বাজ আ ফিঙ্গার্স ব্রেড, আ নেলস ব্রেড ফ্রম দ্যাট স্পট, মানে তুমি সেখান থেকে, ইউ বাজ আ ফিঙ্গার্স ব্রিথ, আ নেলস ব্রিথ ফ্রম দ্যাট স্পট, ওখান থেকে তুমি এক চুলো
মানে এক আঙুল বা একটা নেল, নেল মানে এই কনটেক্সটে নেল মানে হচ্ছে এক ধরনের পেরে, একটা পেরেকের দূরত্ব তুমি মুভ করবে না। You so much as turn your head till I say the word, and by the Almighty the next minute I will send you to the gallows for a lesson. Gallows মানে GALLOWS, gallows মানে anyone? Send for gallows মানে মাথা কেটে নেওয়া। গ্যালোজ হচ্ছে এক ধরনের গিলোটিনের মতো এক ধরনের যন্ত্র বিশেষ, এক ধরনের স্ট্রাকচার, আপরাইট ক্রসপিস, ফ্রান্সে স্যার ব্যবহৃত হয়েছিল প্রথম, ফ্রান্সে। রাইট রাইট। সো ফ্রান্সে প্রথম ব্যবহার করা হয় গিলোটিন, যখন মেরি আঁতোয়াতকে মারা হয় প্রথমবার, যারা বাস্তিল দুর্গে যারা রেভলিউশনারি, তারা যখন মেরি আঁতোয়াতকে বের করে আনে এবং লুই দ্য 16 কে স্যার মারা হয়, এইভাবে বিহেডেড করা হয়। রাইট, তখন ওই গিলোটিনের মধ্যে তাকে মারা হয়, তাকে হত্যা করা হয়। রাইট, ফ্রান্স রেভলিউশনের সময়, ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। ফ্রেঞ্চ রেভলিউশন কত সালে হয়েছিল? 1789। রাইট, 1789 এ হয়েছিল। আর কত সালে রেইন অফ টেরার হয়েছিল? সন্ত্রাসের রাজত্ব। দেখে নাও, নেপোলিয়ন কবে সিংহাসনচ্যুত হলো? 1815, রেইন অফ টেরার 1793 to 1794। এগুলো কিন্তু যে কোনো সময় মাথায় রাখতে হবে, যে কোনো হিস্টোরিক্যাল কনটেক্সটে কাজে লাগবে। রোমান্টিক পিরিয়ড করতে গেলে তো খুবই কাজে লাগবে। রোমান্টিক পিরিয়ড শুরু হচ্ছে 1798 সালে, 1798, তার আগে ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে। ফর হিস্টোরিক্যালি ফ্রেঞ্চ রেভলিউশনের দ্য আইডিয়া অফ দ্য লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে আমরা সবাই সমান, সমানতা বোধ, এবং ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে সৌভ্রাতৃত্ববোধ। তার যে আইডিয়াটা, এটা কিন্তু এই রোমান্টিক পোয়েট্রির মধ্যে বিরাটভাবে রিফ্লেক্টেড হয়েছিল। শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, তাদের কবিতার মধ্যে, যেটা তোমরা পরে 4th সেমিস্টারে খানিকটা পড়বে। সো ফলে ফ্রেঞ্চ রেভলিউশন হিস্টোরিক্যালি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট দ্যাট হ্যাজ অল্টার্ড not only the French literature but also the English literature itself. ইংরেজি সাহিত্যের পটকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল এই ফ্রেঞ্চ রেভলিউশন। তো সেটা তো অনেক পরে। হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশনের জন্যই স্যার পলিটিক্যাল দুটো আইডিওলজি, লেফটিস্ট এবং রাইটিস্টের জন্ম, দুটো পলিটিক্যাল ইডিওলজির জন্ম এই ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকেই। ফ্রেঞ্চ রেভলিউশন যার প্রোডাক্ট, মানে যে ফিলোসফির প্রোডাক্ট, সেই ফিলোসফিকে বলা হয় দ্য এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট এজ হচ্ছে 1715 থেকে 1789। যে ফিলোসফি কিন্তু ভলটেয়ার, রুশো, এমনকি আইজ্যাক নিউটন, এদেরকে নতুন নতুন জিনিসপত্র আবিষ্কারের দিকে নিয়ে গেছে। এনলাইটেনমেন্ট ইউরোপিয়ান হিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট তিনটে এজ। একটা হচ্ছে রেনেসাঁস, RENAISSANC। রেনেসাঁস কি করেছিল? রেনেসাঁস প্রথমবার, ইটস দ্য রিভাইভাল অফ দ্য লার্নিং। রিভাইভাল অফ দ্য লার্নিং। কিসের লার্নিং? রেনেসাঁস মানে কি? রিঅ্যাওয়েকেনিং, নবজাগরণ। রি কেন বলা হয়? AWEKEN, অ্যাওয়েকেনিং, নতুন করে জাগরণ হয় সমাজের পরিপ্রেক্ষিতে। কিন্তু নতুন করে কেন? ওয়াই নতুন করে? কারণ পুরনো যে সমস্ত ব্যবস্থা যেটা অচল হওয়ার থাকে, সেটাকে যুগোপযোগী করে তোলার জন্য। হ্যাঁ, কিন্তু সে তো বুঝলাম, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। কিন্তু কেন বলছে রি? তার মানে একবার তো নিশ্চয়ই নসিয়েন্স বা হনিসেন্স, একবার তো নিশ্চয়ই অ্যাওয়েকেনিং হয়েছে। সেটা কবে হয়েছিল? সেটা হচ্ছে রেনেসাঁস শুরু হয় 1493-তে উইথ দ্য ফল অফ দ্য কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপলের পতনের ফলে, কনস্ট্যান্টিনোপল যখন ক্রুসেডার মানে ধর্মযুদ্ধ, যখন ক্রুসেডাররা কনস্ট্যান্টিনোপলের মধ্যে ঢুকে পড়ে এবং ইসলামিক ইনভেডাররা, এবং সেখান থেকে প্রচুর স্কলাররা এই ফল অফ দ্য কনস্ট্যান্টিনোপলের ফলে গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে। কি ছড়িয়ে পড়ছে? দ্য লার্নিং অফ দ্য প্লেটো
অ্যারিস্টটল, সক্রেটিস, এইখানটাতেই প্রাচীন গ্রিক দেশে যে অ্যাওয়েকেনিং হয়েছিল, তারপরে আবার নবজাগরণ হলো 1493 সালে। সব থেকে বেশি স্কলার ছড়িয়ে পড়েছিল ইটালিতে। কোথায়? ইটালিতে। ইটালিতেই রেনেসাঁস হয়। রেনেসাঁস ইজ আ কালচারাল মুভমেন্ট দ্যাট ইনফ্লুয়েন্সড অলমোস্ট অল দ্য ডোমেইনস অফ লাইফ। কি কি? লিটারেচার, আর্ট, কালচার, স্কাল্পচার, নেভিগেশন, মানে ভাস্কো দা গামা বেরিয়ে পড়ছে, সায়েন্স, টেকনোলজি। সায়েন্স টেকনোলজিতে বিরাট বড় উন্নতি করেছিল কার জন্য বলো? বিরাট বড় রেনেসাঁসের সন্তান যার নাম ইতিহাসের পাতায় প্রথমেই আসে, গ্যালিলিও। গ্যালিলিও তো মানে আরেকটু কোপারনিকাস, অবশ্যই কোপারনিকাস, কিন্তু আপনি যেটা বলছেন সেটা হলো না আর্কিমিডিস। না, আর্কিমিডিস অনেক আগে। আমি বলছি দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চির কথা। ও লিওনার্দো, ও আচ্ছা, আর্টের জন্য তো লিওনার্দো দা ভিঞ্চি। শুধুমাত্র আর্ট নয়, সায়েন্সের ক্ষেত্রে একটা বিরাট বড় ইনফ্লুয়েন্স করেছিল লিওনার্দো দা ভিঞ্চি। দা ভিঞ্চির ডায়েরি এখন অ্যাভেলেবল, তোমরা চাইলে ইন্টারনেটে দেখতে পারো। দেখো তিনি মানে তার স্কেচ গুলো মানে ভাবাই যায় না, মানে পাগল করে দেওয়া স্কেচ সারা জীবনে যেগুলো এঁকেছেন। তার মধ্যে একটা স্কেচ মোনালিসা, দ্য ভিট্রুভিয়ান ম্যান, খুবই বিখ্যাত ভিট্রুভিয়ান ম্যান। মোনালিসা তো পেইন্টিং, ঠিক স্কেচ নয়। ভিট্রুভিয়ান ম্যান হচ্ছে মানে এটা হচ্ছে গোটা পৃথিবী, আর এটা হচ্ছে মানুষ। মানে ম্যান ইজ ট্রাইং টু এক্সটেন্ডিং হিজ হ্যান্ড, তার পা এবং হাত ছড়িয়ে দিচ্ছে এবং গোটা পৃথিবীকে বা নিজের নলেজের ডোমেন হিসেবে আত্মস্থ করার চেষ্টা করছে। মানুষের যে জ্ঞানের স্পৃহা, সেটাই প্রথম রেনেসাঁসের থ্রু দিয়েই রিফ্লেক্টেড হলো। বিখ্যাত ছবি আঁকা হচ্ছে 1510 সালে। তখনও হিউম্যান অ্যানাটমি আবিষ্কার হয়নি, তখনও মেডিসিন অ্যাজ এ ডিসিপ্লিন শুরু হয়নি। কেমন করে এমব্রায়োর মধ্যে একটা শিশু থাকে, দ্য পেজ শোয়িং লিওনার্দোর স্টাডি অফ দ্য ফিটাস ইন দ্য উম অফ দ্য মাদার। ইট ইজ রাইট নাও কালেক্টেড ইন দ্য রয়্যাল লাইব্রেরি অফ দ্য উইন্ডসর ক্যাসল ইন ইংল্যান্ড। কেমন করে থাকতে পারে কোনো ধরনের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ছাড়া তিনি প্রথমবার আঁকার চেষ্টা করছেন। এই মানুষের হাত, তার কি কি বোন থাকতে পারে, রেডিয়াস, আলনা, সেগুলো একবারও ডিসেকশন না করে প্রথমবার আঁকার চেষ্টা করছেন রেনেসাঁস পিরিয়ডে। হিউম্যান ব্রেন উইদাউট ডিসেকশন না করে হিউম্যান ব্রেনের যে কি কি পার্ট থাকতে পারে। তোমরা জানো যে খ্রিস্টানিটিতে হিউম্যান বডিকে কাটা যেত না, সেজন্য অ্যানাটমি অ্যাজ এ ডিসিপ্লিন অনেক পরে ইউরোপে অ্যানাটমি যখন আসে 1590-1550 এই সময় অ্যানাটমিক্যাল স্টাডিগুলো খুলতে আরম্ভ করে। চার্চের সঙ্গে সেই সময়ে যারা এই অ্যানাটমিক্যাল এই সার্জিক্যাল ডিসেকশন গুলো করতে তাদের বিরাট ঝগড়া হয়ে যায়, কারণ চার্চ বলে মানুষের দেহ তো ভগবানের দেহেরই এক্সটেনশন, ফলে তুমি তাকে কাটতে পারবে না। ফলে ভারতেও এটা করতে চাইতো না, একমাত্র মধুসূদন গুপ্ত প্রথম এটা করেছিল। মধুসূদন গুপ্ত প্রথমবার ভারতবর্ষে এই ডিসেকশন চালু করেন। ফলে এই যে দ্য কনসেপ্ট অফ দ্য ডিসেকশন, এটা হচ্ছে দ্য ফ্লাইং মেশিন, প্রথমবার প্লেন আবিষ্কার করেন। হ্যাঁ বলো বলো। লিওনার্দো দা ভিঞ্চি যে এভাবে সায়েন্সকে হিলিয়ে দিয়েছিলেন এই ব্যাপারটা আমরা জানি না স্যার। হ্যাঁ অবশ্যই, মানে দা ভিঞ্চি ওয়াজ নট অনলি অ্যান আর্টিস্ট, মানে হি ওয়াজ ডেফিনেটলি আ সায়েন্টিস্ট। সবাই ওনাকে সায়েন্টিস্ট বললেই বলতো আর কি। সো এইভাবে কিন্তু রেনেসাঁস আমাদের মানে ইউরোপিয়ান হিস্ট্রি জানতে গেলে এই তিনটে জিনিস জানতেই হবে। একটা হচ্ছে রেনেসাঁস, তোমরা নিজেরাও অফ টাইমে তোমরা পড়বে। দুটো হচ্ছে রিফরমেশন। রিফরমেশন হচ্ছে ধর্মীয় আন্দোলন, ইটস এ রিলিজিয়াস রিফরমেশন। ধর্মীয় সংস্কার প্রথম শুরু করেন মার্টিন লুথার কিং জুনিয়র। মার্টিন লুথার কিং জুনিয়র ফার্স্ট স্টার্টেড ইট। গোটা ইউরোপ জুড়ে প্রথম জার্মানিতে শুরু হয়। জার্মানিতে ধর্মীয় আন্দোলন, যার ফলে দুটো স্পেসিফিক রিলিজিয়াস স্কুলের জন্ম হয়। একটা হচ্ছে ক্যাথলিসিজম আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্টিজম। ক্যাথলিসিজম হচ্ছে ট্র্যাডিশনাল রিলিজিয়ন, আর প্রোটেস্ট থেকে প্রোটেস্ট্যান্টিজম এসছে, যে ক্যাথলিসিজমের এই পুরনো সমস্ত রীতিনীতির বিপক্ষে প্রোটেস্ট করে শুরু করে। এগুলোর উপর বললে একটা এন্টায়ার ক্লাস চলে যাবে।
সো রেনেসাঁস স্যার যেখানে ইটালিতে প্রথম রেনেসাঁস হচ্ছে 15th সেঞ্চুরি, সেখানে ইন্ডিয়াতে স্যার হচ্ছে 19th সেঞ্চুরি, অনেক পরে 19th সেঞ্চুরিতে হচ্ছে, এবং তারপরে সেটা কন্টিনিউড হচ্ছে এখনো। রেনেসাঁসের শেষ সন্তান অনেকে বলে যে যেটা উন্নত হয়েছিল ইন্ডিয়াতে, তাও স্যার বাংলাকে কেন্দ্র করে, বাংলাকে কেন্দ্র করে বেঙ্গল রেনেসাঁস প্রথমবার সংগঠিত হয় আমরা জানি 19th সেঞ্চুরিতে। সো রেনেসাঁস, রিফরমেশন অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রির অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে এনলাইটেনমেন্ট, যেটা কথাটুকু বলছিলাম, ENLIGHTENMENT, আলোক প্রাপ্তির সময়। এনলাইটেনমেন্ট 1715 থেকে 1789, এটা শেষ হচ্ছে উইথ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। ফলে এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যখনই ইংলিশ লিটারেচার বা ইউরোপিয়ান লিটারেচার পড়ছো। রেনেসাঁস, রিফরমেশন অ্যান্ড এনলাইটেনমেন্ট, আমি তোমাদের এই বিষয়ে পরে আরো বলবো যখন আর কি সেই লিটারেচার গুলো আমরা পড়তে আরম্ভ করব তখন। সো আপাতত এই গ্যালোজের রেফারেন্সে আমি ওটা এলাম, যে তোমার গিলোটিনের রেফারেন্সে আমি এলাম আর কি। তো যে তোমার মাথাটা আমি কেটে ফেলবো ওল্ড ফুল, এটাই বলছে। সো কন্টিনিউড হচ্ছে, I will send you to the gallows for a lesson, so I will. A words reprobate than this old crone I never did see. আচ্ছা, reprobate মানে, what's the meaning of the word reprobate? দুটো শব্দ আছে, একটা হচ্ছে probate আর হচ্ছে reprobate। probate এবং reprobate শব্দটা আমি তোমাদের একবার জাস্ট মানেটা দেখিয়ে দিই। প্রোবেট মানে হচ্ছে যে সমস্ত প্রিন্সিপল ফলো করে, আর রিপ্রোবেট মানে হচ্ছে অ্যান আনপ্রিন্সিপলড ম্যান। ক্যালভিনিজম বলে এক ধরনের রিলিজিয়াস ডক্ট্রিন হয়, ক্যালভিনিজম, যেটা ক্যালভিন বলে একজন ভদ্রলোক প্রথম শুরু করেন। ক্যালভিনিজম, ইটস আ প্রোটেস্ট্যান্ট থিওরিটিক্যাল সিস্টেম প্রোপাউন্ডেড বাই জন ক্যালভিন। তিনি প্রথম শুরু করেন ইংল্যান্ডে ওই 16th সেঞ্চুরিতেই, রিফরমেশনের সময়। তিনি এই প্রোবেট এবং রিপ্রোবেট দুটো শব্দ শুরু করেন, যে এই মানুষটা যে রিলিজিয়ানের সমস্ত বিষয় ফলো করে চলে, আর এই মানুষটা যে রিলিজিয়ানের কোনো বিষয় ফলো করে চলে না। আনপ্রিন্সিপলড ম্যান অ্যান্ড প্রিন্সিপলড ম্যান, যে রেগুলেশন ফলো করে চলে, যে রেগুলেশন ফলো করে চলে না। ফলে এই যে তার যে ওল্ড স্লেভ, তাকে বলছে একটা ওল্ড ওয়ার্ডস রিপ্রোবেট, টু অ্যান আনপ্রিন্সিপলড ম্যান, দ্যাট দিস ওল্ড ক্রোন আই নেভার ডিড সি। ওল্ড ক্রোন নিজেকে বলছে, আমি এই এত বয়স্ক একজন মানুষ হয়ে গেছি, তা সত্ত্বেও তোমার মতো বদমাইশ লোক দেখিনি। Oh, but how horribly scared I am. She will come, sly dodge on me, abar aside bolche, when I am not expecting it, and smell out the place where the gold is hidden. আমি সত্যি ভয় পাচ্ছি যে পিছন পিছনে আমার যদি চলে আসে, এসে যেখানে গোল্ড হাইড করা আছে যদি ওকে দেখে ফেলে, তাহলে কি অবস্থা হবে? She has eyes in the very back of her head. তার চোখ তার হেডের পিছন দিকেও আছে, the hell cat. Now I will just go see if the gold is where I hide it. আমি দেখবো যেখানে আমি গোল্ডটাকে লুকিয়ে রেখেছি সেখানে আছে কিনা। ডিয়ার ডিয়ার, it worries the life out of me. আমাকে সত্যি আমার মধ্যে যে প্রাণটা রয়েছে, সেই প্রাণটা প্রায় মানে প্রাণ পাখি প্রায় খাঁচা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা, যে গোল্ডটা ঠিক জায়গায় আছে কিনা জানার জন্য। সো এক্সিট ইউক্লিও ইনটু দ্য হাউস। ইউক্লিও বাড়ির মধ্যে চলে গেল। নাটকের এই সিনে স্টিফানিয়া তখনও বাড়ির বাইরে, বলছে, মার্সি মি, হোয়াটস কাম ওভার মাস্টার, হোয়াট ক্রেজি স্ট্রিক হিজ গট, আই ক্যান্ট ইম্যাজিন। মাস্টারের যে কি হয়েছে সত্যি আমি বুঝতে পারছি না। ড্রাইভিং আ পুয়ার ওম্যান আউট অফ দ্য হাউস দিস ওয়ে 10 times a day, প্রায় 10 বার বার করছে, 10 বার ঢুকছে, কি পাগলামো করছে। একটু স্কিপ করে বলছি, there is nothing better for me to do this as I see than tie a rope around my neck and dangle myself out into one long capital I. নিজেকে সম্পূর্ণরূপে যদি ফাঁসিতে চড়াতে পারি, তবেই আমার আমিত্বকে, লং ক্যাপিটাল আই কে যদি শেষ করতে পারি, তবেই গিয়ে আনন্দ হবে। তো এই দিয়ে কিন্তু সিন 1, অ্যাক্ট 1, সিন 1 শেষ হচ্ছে। এবার চলে আসছি আমরা সিন 2-তে। সিন 2-তে আমরা দেখতে পাচ্ছি রি-এন্টার ইউক্লিও ফ্রম দ্য হাউস। ইউক্লিও আবার বাড়ির মধ্যে ঢুকছে, মানে যেখানে মানে ঢোকার জন্য সে চলে গেছিল, সে ঢুকছে। ইউক্লিও অ্যাসাইডে বলছে, at last I can feel easy about leaving the house. Now I have made certain that everything is all right inside.
টু স্টেফালিয়াকে দূরে বলছে, মানে স্টেফালিয়া তো ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তাকে বলছে গো ব্যাক ইন দেয়ার দিস ইনস্ট্যান্ট ইউ অ্যান্ড কিপ ওয়াচ ইনসাইড, তুমি বাইরে বেরিয়ে যাও এবং দেখো যে কেউ আসছে কিনা। স্টেফালিয়া ই সাপোজড so I am to keep watch inside, am I? You aren't afraid anyone will walk away with the house, are you? I vow we have got nothing else there for thieves to take. স্টেফালিয়া বলছে যে এই বাড়িতে কে চুরি করবে, কারণ এখানে তো চুরি করার কিছু নেই, সবই তো ফাঁকা। all full of emptiness as it is and cobwebs. cobweb মানে anyone? cobweb মানে কবওয়েব মানে মাকড়সার জাল, মনে থাকবে? cobweb means the network spread by the spider is called cobweb. তাহলে মাকড়সার জালের কথা এখানে রেফার করা হচ্ছে, যে যে মাকড়সার জাল ছাড়া আর এখানে কিছুই নেই, কে নেবে, কি বা নেবে? ইউক্লিড তখন বলছে it is surprising providence wouldn't make a King Philip or Darius for me for your benefit, you viper. viper মানে এক ধরনের স্নেক, যে যে নিজের মধ্যে তার মধ্যে বিষ থাকে। সো ইউ ভাইপার, আমাকে প্রভিডেন্স উডন্ট মেক আ কিং ফিলিপ অর ড্যারিয়াস অফ মি, আমাকে কিন্তু কিং ফিলিপ বা ড্যারিয়াস, প্রভিডেন্স আমাকে কিং ফিলিপ বা ড্যারিয়াস করে দেবে না। প্রভিডেন্স মানে ঈশ্বর, ঈশ্বরের প্রভিডেন্স বা ভাগ্য, ডেস্টিনি, ডেস্টিনি আমাকে একদিনে কিং ফিলিপ বা ড্যারিয়াস করবে না, তুমি চুপ করে বসো। আই want those cobwebs watched, আমি চাই যে তুমি এই cobweb গুলোই দেখো, আর কিছু দেখতে হবে না। I am poor, আমি একজন গরিব মানুষ, গরিব, I admit it, আমি সেটা অ্যাডমিট করি। I put up with it, আমি এইভাবেই সহ্য করে থাকি। I take what the gods give me, আমাকে যে ঈশ্বর দেয় আমি তাই নিয়ে বাঁচি। In with you, bolt the door, দরজাটা বন্ধ করো। I shall be back soon, আমি খানিক বাদেই আসবো। No outsider is to be let in, তোমার খালি দেখার কাজ হচ্ছে কোন যাতে বাইরে থেকে কোনো লোক ভেতরে না আসে। and in case anyone should be looking for a light, see you put the fire out so no one will have any reason to come to you for it. তাহলে তুমি যেটা করবে, সন্ধে হয়ে আসছে, তুমি যদি কেউ তোমার কাছে এসে বাড়ির ভেতরে ঢুকতে চায়, তুমি যে সামনে লণ্ঠন ধরে দাঁড়িয়ে আছো সেটা বন্ধ করে দেবে, বলে সে বাড়ির মধ্যে চলে যাচ্ছে। স্ট্যাফিয়াস বলছে গুডনেস মি ইত্যাদি ইত্যাদি। ইউক্লিড বলছে মাইন্ড ইউ লক দ্য ডোর, ভালো করে দরজাটা এঁটে দাও, বলে ইউক্লিড বাড়ির মধ্যে ঢুকছে, ঢুকে বলছে ইটস অ্যাগনি হ্যাভিং টু লিভ দ্য হাউস, ডাউনরাইট অ্যাগনি। অ্যাগনি মানে যন্ত্রণা, এই বাড়ি ছেড়ে যাওয়াটা খুবই যন্ত্রণাদায়ক ব্যাপার। ও মাই গড, হাউ আই ডু হেট টু গো, বাট আই হ্যাভ মাই রিজনস। দ্য ডিরেক্টর অফ আওয়ার ওয়ার্ড gave notice he was going to make a present of 2 shillings a man, and the minute I let it pass without putting in my claim, they would all be suspecting that I had gold at home. যদি আমি যে কোন এই ওয়ার্ড মানে যে আমরা জানি যে মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড হয়, ওয়ার্ড হচ্ছে একটা বিশেষ জায়গার খতিয়ান নাম্বার থাকে, দাগ নাম্বার থাকে, সেই জায়গার যে ডিরেক্টর মানে সেই পার্টিকুলার এরিয়ার যে হেড, সে একটা নোটিশ দিয়েছে, যেরকম মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর হয়, সেরকম ডিরেক্টর অফ দ্য ওয়ার্ড গেভ নোটিস হি ওয়াজ গোয়িং টু মেক আ প্রেজেন্ট অফ 2 shillings আ ম্যান, সে 2 শিলিং করে প্রত্যেকটা মানুষকে দেবে। এবার আমি যদি বলি আমি এই শিলিংটা নেব না, আমি যদি বলি যে আমি এই টাকাটা নেব না, তাহলে যেটা ঘটবে, ভাববে যে সাসপেক্ট করবে যে আমার নিশ্চয়ই কোনো টাকা বাড়িতে লুকানো আছে। যাতে সেটা না হয় সেজন্য কাজের লোককে বাড়ির বাইরে বের করে দিয়ে ইউক্লিও আর কি সেই টাকাটা নিতে যাচ্ছে। So it doesn't look natural for a poor man to think so little of even a tiny bit of money as no to go ask for his 2 shillings. একজন গরিব মানুষের ক্ষেত্রে এই 2 শিলিং নেওয়াটা খুব দরকার, নাহলে তাকে গরিব বলে মনে হবে না, ফলে সেজন্যই সে এই 2 শিলিং নেওয়ার জন্য যাচ্ছে। এক্সিট ইউক্লিও চলে গেল। এইভাবে আমরা অ্যাক্ট 1-এ দেখতে পেলাম ইউক্লিও এবং স্টেফালিয়ার কনভারসেশনের মধ্যে হাউ মাইজারলি আ পারসন ইজ ইউক্লিও, সে কতটা কৃপণ লোক, সে নিজের বাড়িতে যে গোলটাকে লার ফ্যামিলিয়ারিস তাকে দেখিয়ে দিয়েছে, সেই গোলটা নিয়ে সে কতটা ভাবিত, এবং সেই গোল যদি চলে যায় তার প্রাণের থেকেও বেশি বড়, তাহলে তার মানে জীবনটা বৃথা হয়ে যায়। ফলে এই যে গ্রিডি একটা ক্যারেক্টার, একটা গোল্ড হান্টার যে সবসময় মানে সোনাটার পিছনে তার সারা জীবন দিচ্ছে,
তো সেই রকম একটা ক্যারেক্টারকে এখানে ডেপিক্ট করেছে। যে কোনো কমেডির এটাই বিউটি যে যখন শেষ হয় একটা কমেডি তখন আমরা দেখব অনেক ক্যারেক্টারের মানে চরিত্রের মধ্যে অনেক ধরনের একটা হলেও অল্প চেঞ্জ আসে। কি না, সে বুঝতে পারে তার ভুলগুলো, হি অর শি রিয়েলাইজেস অ্যাবাউট হিজ অর হার ওন ফলিজ, তারা ভুলগুলো বুঝতে পারে, রিয়েলাইজ করে এইভাবে টেক্সটটাকে তারা রিকনসিলিয়েশনের দিকে এগিয়ে যায়। তারা বলে যে আমি ভুল করেছি, যেটা এই টেক্সটের মধ্যে হবে। ইউক্লিও বুঝতে পারবে নিজের ভুলের কথা এবং লাইকোনাইটস এবং ফিদ্রাসকে তার গোল্ড দিয়ে দেবে। রাইট রাইট রাইট। সো এইভাবে কিন্তু এটা টেক্সটটা শেষ হবে। তো যাই হোক, আমরা অ্যাক্ট 1 শেষ করলাম, আমরা অ্যাক্ট 2 তে চলে আসছি, যেখানে এন্টার ইউনোমিয়া অ্যান্ড মেগাডোরাস ফ্রম দ্য ল্যাটার্স হাউস। মেগাডোরাসের বাড়ি থেকে ইউমোনিয়া এবং মেগাডোরাস আসছে। ইউমোনিয়া বলছে, ইউমোনিয়া বেসিক্যালি হচ্ছে ফাদার অফ লাইকোনাইট, মাদার অফ লাইকোনাইটস, এবং মানে ফিদ্রাসের ভবিষ্যতের শাশুড়ি বলা যেতে পারে। আর মেগাডোরাস হচ্ছে, যেটা অলরেডি আমরা জানি, যে মেটার্নাল আঙ্কেল বা মামা ইউনোমিয়া অফ লাইকোনাইটস। ইউমোনিয়া বলছে, ব্রাদার, I do hope you will believe I say this out of my loyalty to you and for your welfare as a true sister should. Of course, আমি আমার নিজের সত্যিকারের তোমার প্রতি লয়ালিটি থেকে, একজন ট্রু সিস্টার, সত্যিকারের বোন যেরকম বলে সেই হিসেবে বলছি। Of course, I am well enough aware you men think us women are a bother. তোমরা পুরুষেরা, তখন বুঝতেই পারছো পেট্রিয়ার্কাল সোসাইটিতে তোমরা পুরুষেরা আমাদেরকে বিরক্তি বলে ধরে নাও। ইয়েস, অফুলি চ্যাটার বক্সেস, যারা সবসময় কথা বলে যায়, চ্যাটার বক্স। হ্যাঁ বলো, কিছু বলছো কেউ? না। দ্যাটস দ্য নেম উই অল হ্যাভ অ্যান্ড রুফুলি মানে ফুল অফ সরো ইট ফিটস। অনেক সময় হয়তো ওটা ঠিকও হয়। অ্যান্ড দ্যাট কমন সেইং, নেভার নাও নট থ্রু দ্য এজেস নেভার এনি ওম্যান ডাম, যে মানে একটা ওল্ড অ্যাডেজ প্রভাব রয়েছে যে সারা পৃথিবী জুড়ে সব সময় জুড়ে নেভার কোনো ওম্যানই কোনোদিন ডাম ছিল না। এটা অ্যাকচুয়ালি মানে নেগেটিভ দিয়ে পজিটিভকে অ্যাফার্ম করছে, যে এখানে নেভার দিয়ে তার মানে সবসময় উইমেনরা ডাম্ব হয়, এরকম যে একটা পেট্রিয়ার্কাল বা পুরুষতান্ত্রিক আইডিয়া চিরকাল আমাদের সোসাইটির মধ্যে ছিল, যেটা সম্পূর্ণ ভুল বলে আমি মনে করি। এবং ফলে সেই যে আইডিয়াটা, সেটা দিয়ে কিন্তু ইউমোনিয়া এক ধরনের গিল্ট দিয়ে তার বক্তব্য শুরু করছে। বাট জাস্ট দ্য সেম, ডু রিমেম্বার দিস ওয়ান থিং ব্রাদার, একটা জিনিস মনে রেখো, দ্যাট আই এম ক্লোজার টু ইউ অ্যান্ড ইউ টু মি দ্যান এনিওয়ান এলস ইন দ্য ওয়ার্ল্ড। আমি তোমার খুবই কাছের মানুষ এই পৃথিবীতে অন্যান্য মানুষজনের থেকে। দিস ইজ হোয়াই আই হ্যাভ টেকেন ইউ অ্যাসাইড আউট হিয়ার, এবং সেগুলি তোমাকে আমি এখানে নিয়ে আসছি। মেগাডোরাস বলছে ওয়ার্মলি, উষ্ণভাবে, লেটস হ্যাভ ইউর হ্যান্ড ইউ বেস্ট অফ ওমেন, দাও আমার হাত আমাকে দাও, বলো। ইউমোনিয়া বলছে, প্রিটেন্ডিং টু লুক অ্যাবাউট, চারিদিকে দেখে বলছে, হোয়ার ইজ সি, হু অন আর্থ ইজ দ্যাট বেস্ট অফ ওমেন। ইউমোনিয়া বলছে, কে গোটা পৃথিবীতে কে হচ্ছে সেই নারী যে সেরা? তখন মেগাডোরাস বলছে, ইয়োরসেলফ, তুমি, আমার বোন। ইউমোনিয়া বলছে, ইউ সে দ্যাট, তুমি বললে? মেগাডোরাস ব্যান্টারিংলি বলছে, ও ওয়েল, ইফ ইউ ডিনাই, তুই যদি বলো যে বলবো না, তাহলে বলবো না। সো ইউমোনিয়া বলছে, রিয়েলি নাও ইউ ought to be truthful. There is no such thing, as picking out the best woman. It's only a question of comparative badness, brother. বলছে বেস্ট ওম্যান বলে কিছু হয় না, মানে কোনটা মানে কম্পারেটিভ ব্যাডনেস, দুটো তুলনার মধ্যে যেটা কম খারাপ সেটাকে তুমি চুজ করবে। মেগাডোরাস বলছে, মাই ওন ওপিনিয়ন প্রিসাইজলি, I will never differ with you there, sister. You may count on that. তুমি আমার নিজেরও তাই ওপিনিয়ন, তুমি যা বলবে আমাকে বলতে পারো। ইউমোনিয়া বলল, নাও do give me your attention. There is a dear. It is all your own. Use me, command me, আমাকে বলো তুমি কি বলতে চাও। So Eumonia বলছে, I am going to advise you to do something that I think will be the very best thing in the world for you. আমি তোমাকে একটা কাজ করতে বলতে চাই। মেগাডোরাস বলছে, quite like you sister, তুমি বলো। ইউমোনিয়া বলছে, I hope so, ইত্যাদি বলছে। ইউমোনিয়া বলছে, something that will make for your everlasting welfare. You should have children. God grant you may, and I want you to marry. So Eumonia, unknowingly, she jane na about the affair of his, about her own. কেউ একটা মাইক্রোফোন খুলে রেখেছো কি? একটা শব্দ আসছে না, মাইক্রোফোনটা কেউ খুলে রাখোনি, শব্দ তাহলে এমনি আসছে মনে হচ্ছে।
সো ইউমোনিয়া বলছে আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি বিয়ে করো, যাতে পরবর্তীকালে তোমার একটা লেগাসি ক্রিয়েট হয়, যাতে পরবর্তীকালে তোমার যে এই ধন সম্পত্তি কেউ পেতে পারে, যাতে নেক্সট জেনারেশনের দিকে যায়। মেগাডোরাস বলছে ও মার্ডার, কি বলছো? ইউমোনিয়া বলছে হাউ সো? মেগাডোরাস ওয়েল ইউ আর নকিং মাই পুয়ার ব্রেনস আউট উইথ সাচ প্রপোজিশন মাই ডিয়ার গার্ল, আমার মাথা তুমি খারাপ করে দেবে। ইউমোনিয়া বলছে নাও নাও ডু হোয়াট ইউর সিস্টার টেলস ইউ, এক্ষুনি করো যেটা বলছি। মেগাডোরাস যুক্তি দিচ্ছে ইয়েস টু ডাই বিফোর ম্যারি, মানে আমি তো প্রায় মৃত্যু পথে, অনেক বয়স হয়ে গেছে, তার আগে বিয়ে করবো। অল রাইট আই উইল ম্যারি এনিওয়ান ইউ প্লিজ, তুমি বলবে যাকে তাকে বিয়ে করবো। ইন দিস কন্ডিশন দো হার ওয়েডিং টুমরো অ্যান্ড হার ওয়েক দ্য ডে আফটার, মানে এই কন্ডিশনে যেটা হবে তার তার বিয়ে হবে কালকে, এবং হার ওয়েক মানে হচ্ছে শ্রাদ্ধ, মানে আমার শ্রাদ্ধ আর কি, মানে তাকে তো ওয়েকটা পালন করতে হবে, আমাকে শ্রাদ্ধ করতে হবে। ওয়েক ইজ এ রিচুয়াল when committed in the Christianity when someone is dead, এবং তারপরেই শ্রাদ্ধ হবে। স্টিল উইশ ইট অন দিস কন্ডিশন, প্রডিউসার অ্যারেঞ্জ ফর দ্য ফেস্টিভিটিস। যদি তোমার মনে হয় যে তুমি বিয়ে দিতে চাও তাহলে এটা করো, তুমি তাকে প্রডিউস করো, সামনে আমার সামনে আনো, যাকে বলবো যাকে বিয়ে করবো, অ্যারেঞ্জ ফর দ্য ফেস্টিভিটিস, এবং বিয়ের জন্য যে উৎসব পালন করতে হয় সেটাও করতে হবে। বলো ইউমোনিয়া আই ক্যান গেট ইউ ওয়ান উইথ এভার সো বিগ আ ডাউরি ডিয়ার, আমি শুধুমাত্র তাও নয়, তুমি যেহেতু এত বড় লোক মানুষ, ডাউরি সহকারেই আমি তাকে যে কোনো সময় আনতে পারি। মেগাডোরাস বলছে ইউ ডোন্ট মে মাইন্ড মাই আস্কিং ইউ আ কোয়েশ্চেন আই ডেয়ার সে, একটা প্রশ্ন করলে তুমি রাখবে না নিশ্চয়ই? ইউমোনিয়া বললো হোয়াই, অফকোর্স নট, বলো। মেগাডোরাস নাও সাপোজিং আ ম্যান প্রিটি ওয়েল on his life marries a lady of maturity and this aged female should happen to show intentions of making the old fellow a father, ধরা যাক আমি একজন ম্যাচিওর ওল্ড ওম্যানকে বিয়ে করলাম, and this aged female should happen to show intentions of this old fellow a father, আমাকে বাবা করার জন্য সে একটা ইন্টেনশন নিল। Can you doubt but that the name in store for the youngster is posthumous? See here sister, তার নাম কি তুমি posthumous করতে পারবে, এনশিওর করতে পারবে? So here sister I will relieve you of all this and save you trouble. I am rich enough, so মানে মানে ফলে মেগাডোরাস বলছে যে এই যে মানে সেই ছেলে যে ঠিক হবে কিনা সেটা তো আমি জানি না, ফলে see here sister I will relieve you of all this and save you trouble. I am rich enough, thanks be to heaven and our forebears, আমি যথেষ্ট বড় লোক, and I have no fancy at all for those ladies of high station and hauteur and fat dowries. Hauteur মানে HAUTUR, hauteur মানে big attitude, যাদের আচরণ একটু বেশি পরিমাণে arrogant, এবং যারা প্রচুর পরিমাণে ফ্যাট ডাউরি দেবে আমি সেগুলোতে ইন্টারেস্টেড নই। with their shouting and their ordering and their ivory trimmed carriages, তখনকার দিনে আমাদের এখানে যেরকম ইউজ করা হতো, বলো কি বলা হয় যেটা করে, না 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 পন তো ডাউরি, মানে যেটা নিয়ে মানে নিয়ে যাওয়া হতো আর কি, বলো না, যেটা দিয়ে আর কি, পালকি রাইট রাইট। আইভরি ট্রিমড ক্যারিয়েজেস হচ্ছে এই পালকি, মানে আইভরি দিয়ে তৈরি, আইভরি হচ্ছে এক ধরনের সোনার মতো দামি ধাতু আর কি। সো সেই আইভরি ট্রিমড ক্যারিয়েজেস এর মধ্যে দিয়ে তারা আসবে। এই সবাই আমার খুব পছন্দ না লাগছে, বরঞ্চ একটু পভার্টি স্ট্রিকেন বাড়ি থেকেই আমি চুজ করবো, তাদের অ্যাটিটিউড বা এই হটি মেন্টালিটি না থাকে। অত্যন্ত পেট্রিয়ার্কাল টেক্সট এই টেক্সটটা। হ্যাঁ বলো, কেউ বলছো কিছু, বলো। সে বলছি আইভরি মানে কি হাতির দাঁতের তৈরি? হাতির দাঁতের তৈরি, অ্যাবসলিউটলি, লাইক ইউ আর। আইভরিতে কিন্তু এটা ডাউট হচ্ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, ivory trimmed carriages and their purple and fine linen that cost a husband his liberty, এবং তার যে মানে পার্পল এবং ফাইন লিনেন ক্লোথ সেটা তাদের স্বাধীনতার জন্য একটা হাজবেন্ডকে লাগবে, ফলে সেই স্বাধীনতাটাকে এনজয় করার জন্য তাই তারা বিয়ে করছে। ফলে সেরকম মানুষকে আমার চাই না। সো ইউমোনাইটস বলছে যে ফর মার্সিজ সেক টেল মি হোয়াট ইউ ডু ওয়ান্ট টু ম্যারি দেম, কাকে তুমি বিয়ে করতে চাও বলো। মেগাডোরাস বলছে আই এম গোয়িং টু you know the old gentleman rather hard up poor fellows that lives next door, Euclio, তুমি চেনো ইউক্লিওকে, পাশের বাড়ি থাকে। yes indeed, why he seems quite nice, তাকে ভালো বলেই মনে হয়। it's his daughter, তার একটা মেয়ে আছে।
there is the engagement I am eager for, তার সঙ্গে engagement আমি কিন্তু রাজি। now don't make a fuss sister, চারিদিকে বলে বেরিও না, God's blessing on your choice dear, ঠিক আছে তাহলে তোমার চয়েসই ঠিক করালো। এবং তার মা জানলো লাইকোনাইডস এর, কিন্তু লাইকোনাইডস এর ফলে জানতে পারবে না, কারণ মেগাডোরাস এবং ইউমোনাইডস এর মধ্যে এটা একটা পার্সোনাল ব্রাদার এবং সিস্টারের কনভারসেশন। মেগাডোরাস বললো আই ট্রাস্ট, সো ইউমোনাইডস ওয়েল দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু, আমি কিছু করতে পারি? মেগাডোরাস বললো ইয়েস, টেক গুড কেয়ার অফ ইয়োরসেলফ, তুমি তোমার কেয়ার নাও, আমি তোমাকে জানাবো, ইউ টু ব্রাদার। and Megadoras now for an interview with Euclio, Megadoras বললো এবার একটা ইউক্লিওর সঙ্গে ইন্টারভিউ দরকার, if he is at home, যদি সে বাড়িতে থাকে। হ্যালো দো হিয়ার হি ইজ, বাট ইউক্লিও সেই রাস্তা দিয়েই যাচ্ছে, ইউক্লিওর সঙ্গে সেখানে দেখা হয়ে গেল, জাস্ট গেটিং ব্যাক ফ্রম সামওয়্যার অর দ্য আদার, কোথা থেকে আসছে তখন ইউক্লিও। এইবার অ্যাক্ট 2 সিন 2, তোমরা জানো নাটকের ক্ষেত্রে অ্যাক্ট মানে হচ্ছে একটা বিশেষ অঙ্ক, সেই অঙ্ক যদি শেষ হয়ে যায় তাহলে পর্দা পড়ে যায়। আর সিনের ক্ষেত্রে অনেক সময় পর্দা পড়ে, আবার অনেক সময় পড়ে না, জাস্ট সিন 2 বলে নেক্সট সিনে মুভ করে যায়, ঠিক আছে? সো দিস ইজ সিন 2। দেখি সিন 2টা কত বড় আছে, সেই অনুযায়ী সিন 2টা বেশ বড়। সো যেটা আমরা করছি সেটা হচ্ছে যে মোটামুটি নেক্সট ক্লাসের জন্য আমরা এই অ্যাক্ট 1 সিন 2টা রেখে দিই, পরের ক্লাসে আমরা আরেকটু স্পিডে খেলবো আর কি, যাতে 3-4 দিনের মধ্যে এই টেক্সটটা শেষ করতে পারি। আমরা 5 পাতায় রয়েছি, 27 পাতার টেক্সট, দেখা যাক, ঠিক আছে? বেশ, জাস্ট এই পাতাটা পড়ে দিই। ইউক্লিও বলছে উইদাউট সিইং দ্য মেগাডোরাস আই নিউ ইট, আমি জানতাম, সামথিং টোল্ড মি আই ওয়াজ গোয়িং অন আ ফুলস এরান্ড when I left this house, মেগাডোরাসকে না দেখি নিজের মনে বলছে, দ্যাটস হোয়াই আই হেটেড টু গো, আমি বাড়িটাকে ছেড়ে যেতে চাই না। Why there wasn't a single man of our ward there or the director either, কেউই আসলো না, who ought to have distributed the money, যে টাকাটা দেওয়ার কথা ছিল, কিন্তু কেউ এলো না। Now I will hurry up and hurry home, I am here in the body but that's where my mind is, আমার দেহ এখানে রয়েছে কিন্তু আমার মন আমার ঘরের মধ্যে পড়ে আছে। Megadoras advancing with outstretched hand, good day to you Euclio, yes and the best everything you always, Euclio taking hand angrily, God bless you, Megadoras বলে যা ভালো থাকো। Megadoras বলছে how goes it, all right, how are you, তুমি কেমন আছো, feeling as well as you could wish, তুমি কি যেরকম ভাবে থাকতে চাইছো সেভাবে থাকতে পারছো? ইউক্লিও বললো অ্যাসাইডে মানে মনে মনে, there is something behind it when a rich man puts on that smooth air with a poor one, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, এত বড় লোক আমার মধ্যে গরিব মানুষের সঙ্গে এরকম ভাবে কথা বলছে কেন? Now that fellow knows I have got gold, তার মানে সে কি জানে যে আমার গোল্ড রয়েছে, that's why he is so uncommon smooth with his salutations, সেজন্য এত আনকমন ওয়েতে আমার সঙ্গে কথা বলছে। স্যালুটেশনস মানে ডেইলি কনভারসেশন, বা তাকে আমাকে স্যালুট করা মানে আপ্যায়ন করা, এই আপ্যায়নে এত স্মুথ কেন লাগছে, আনকমনলি স্মুথ কেন লাগছে? সো মেগাডোরাস ইউ সে ইউ আর ওয়েল, ইউক্লিও হেভেন্স নো আই ফিল লো, ভেরি লো ইন ফান্ডস, মানে আমার খুব টাকা কম, আমার প্রচন্ড অর্থনৈতিক কষ্ট। সো মেগাডোরাস তখন চিয়ারলি বলছে ওয়েল ম্যান, ইফ ইউ হ্যাভ আ কন্টেন্টেড মাইন্ড ইউ হ্যাভ গট এনাফ টু এনজয় লাইফ উইথ, যে তোমার মানে মনের মধ্যে সবকিছু পূরণ হয়ে যায়, তুমি তোমার জীবনটা ভালো করে এনজয় করতে পারবে, টাকাতে কিছু এসে যায় না। তো এত দূর রেখে আমরা মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ করলাম, যাতে আমি এটা মনে রাখতে পারি, আমি এটাকে সেভ করে রেখে দিচ্ছি। হ্যাঁ, তো এতদূর আমি রাখলাম, 6 পাতা মোটামুটি আমরা পড়লাম, এই 5.5 পাতা 6 পাতা, এর পরের দিনে আমরা এগিয়ে যাব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পট অফ গোল্ডের টেক্সট যেটা আমরা পড়ছি, ঠিক আছে? তাহলে আমরা অ্যাক্ট 1 এ মেগাডোরাসের ক্যারেক্টারের সম্পর্কে জানলাম, খানিকটা জানলাম, অবশ্যই বড় জানলাম ইউক্লিওর ক্যারেক্টার সম্পর্কে, একটা মাইজারলি ম্যান, এবং ইউমোনিয়া এবং মেগাডোরাসের মধ্যে কনভারসেশন হলো, কোইনসিডেন্টালি সে ইউক্লিওর মেয়েকেই বিয়ে করতে চায় এই কথাটা বললো, এই দিয়ে মোটামুটি টেক্সট এগোচ্ছে, ঠিক আছে? টেক্সট খুব একটা কমপ্লিকেটেড নয়, পড়তে খুব একটা অসুবিধা হবে না, তো এটা পড়লেই মোটামুটি আমরা বেসিক জিনিসগুলো বুঝতে পেরে যাব। বলো, কোনো কারোর প্রশ্ন রয়েছে? এনি কোয়েশ্চেন্স? কারোর প্রশ্ন হয়তো নেই, আমি স্যার অন্য ব্যাপারে প্রশ্ন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তাহলে আমি তাহলে রেকর্ডিংটা অফ করছি নাকি? হ্যাঁ স্যার, রেকর্ডিং অফ করে দিন। বেশ।